সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পিছনের বিভিন্ন কারণগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। অলরেডি এর আগের ভিডিওতে আমরা রাজনৈতিক বা পলিটিক্যাল কারণ, অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল কারণ আর সোশিয়াল বা সামাজিক কারণগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে ধর্মীয় কারণ, সামরিক কারণ ও অন্যান্য টুকটাক কারণ ছিল, সেগুলো নিয়েই আলোচনা করব। তো ধর্মীয় যে সমস্ত বিভিন্ন কারণে সাধারণ মানুষের ভেতর একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয়, সেইগুলো এক এক করে আসি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন বা চার্টার অ্যাক্টেই বলা হয়েছিল যে খ্রিস্টান মিশনারিরা ভারতে এসে খ্রিস্ট ধর্মের প্রচার করতে পারে। ফলে তখন থেকেই ভারতে খ্রিস্ট ধর্মের প্রচারটা ব্যাপক হারে শুরু হয়ে যায়। এখন শুধুমাত্র খ্রিস্ট ধর্মের প্রচার হলে সেটা ঠিক ছিল, কিন্তু এর পাশাপাশি দেখা যায় যে ভারতে যে সমস্ত ধর্মের মানুষ বেশি রয়েছে, বিশেষ করে হিন্দু ও মুসলিম, তাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন কুমন্তব্য করা হতো। হিন্দু ও মুসলিম ধর্ম এবং অন্যান্য বিভিন্ন ধর্মেরও ঈশ্বর দেবদেবীদের সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য সমাজের ভেতর ছড়ানো হতো। ভারতের ভেতর বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশন ছিল, মানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানে বলা হয়েছিল যে ধর্ম নিরপেক্ষ শিক্ষা দেওয়া হবে। কিন্তু দিন যেতে যেতে দেখা যায় যে সেই সমস্ত ইনস্টিটিউশনে বাইবেল পড়ানো শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলে যে সমস্ত কয়েদিরা বন্দী ছিল, তাদেরকে তাদের ধর্ম পরিবর্তন করানোর চেষ্টা করা হয়েছিল। তাদেরকে বলা হতো যে তারা যদি তাদের ধর্ম পরিবর্তন করে নেয়, ধর্ম পরিবর্তন করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, সেক্ষেত্রে তাদের সাজা কমে যাবে, সাজার ধরন কমে যাবে। এছাড়া জেলের ভেতর তাদের বিভিন্ন রকম সুবিধা দেওয়া হবে এইরকম। এছাড়া ভারতের ভেতর যত মন্দির, মসজিদ বা অন্যান্য কোনো ধর্ম প্রতিষ্ঠান ছিল, সেইখানে অনেক বেশি পরিমাণে কর লাগু করা হয়, মানে হাই ট্যাক্স লাগু করা হয়। এবং এখানে নোটিশ দেওয়া হয় যে এখানে যদি খ্রিস্ট ধর্মের প্রচার হয় বা এই মন্দির মসজিদে যারা আসে তাদেরকে যদি ধর্ম পরিবর্তন করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয় বা এই মন্দির মসজিদকে যদি চার্চে কনভার্ট করা হয়, সেক্ষেত্রে ওই মন্দির মসজিদ বা ওই ধর্ম প্রতিষ্ঠানের আর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। মানুষের ধর্ম পরিবর্তন করার জন্য তারা আরো একটা সিস্টেম নিয়ে আসে। ভারতের ভেতর অনেক জায়গায় ছিল যেখানকার জমিদার, তালুকাদার বা রাজা বা বাদশাহ বা অন্য কোনো সম্ভ্রান্ত পরিবারে পুত্র সন্তান ছিল না। ফলে তাদের বংশকে কন্টিনিউ করার জন্য ওই সমস্ত পরিবার পুত্র সন্তান দত্তক নিত। এখন এই কন্ডিশনে ইংরেজরা নিয়ম নিয়ে আসে যে যে পরিবারে পুত্র সন্তান নেই, বংশকে কন্টিনিউ করার জন্য পুত্র দত্তক নিতে হচ্ছে, সেক্ষেত্রে ওই দত্তক পুত্র ওই জায়গার বা ওই সম্পত্তির উত্তরাধিকারী হবে না। তবে এটাও বলেছিল যে ওই দত্তক পুত্র যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে ওই সম্পত্তির উত্তরাধিকারী বানানো যাবে। এইভাবে বিভিন্ন উপায়ে সমাজের বিভিন্ন ধরনের মানুষকে ধর্ম পরিবর্তন করানোর চেষ্টা করা হয়। আর এই ইংরেজরা ভারতীয়দের ধর্ম পরিবর্তন করা নয়, এতটাই মত্ত হয়ে যায় যে 1857 খ্রিস্টাব্দে যখন বিদ্রোহ চলছিল, সেই সময় ভারতের গভর্নর জেনারেল ক্যানিং ব্রিটেনের প্রাইম মিনিস্টার পামারস্টোন তাকে একটি চিঠি লেখে। ওই চিঠির মাধ্যমে ক্যানিং প্রতিজ্ঞা করে যে ভারতের সমস্ত নাগরিককে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করানোর জন্য ক্যানিং তার সমস্ত শক্তি লাগিয়ে দেবে। 1857 খ্রিস্টাব্দের 10ই জুন দ্য টাইমস পত্রিকায় এই রকমটাই লেখা হয়। এছাড়া এই ধর্ম পরিবর্তনের কাজে ইংরেজরা এতটাই মত্ত হয়ে যায় যে যেখানে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বিভিন্ন জায়গায় মানুষজন মারা যাচ্ছে, বিভিন্ন ইংরেজরা মারা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকেও ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলের মেম্বাররা বলে যে সারা ভারতকে খ্রিস্টান করার জন্য ইংরেজদের দ্বারা যে কাজ শুরু হয়েছে সেটা যেন না থামে, আর সেই কাজে যেন কোনো রকমের ঘাটতি না থাকে। এই যে মহাবিদ্রোহ হচ্ছে, তার পাশাপাশিও এই ধর্ম পরিবর্তনের কাজ চালিয়ে যেতে হবে। তো ধর্ম পরিবর্তন নিয়ে এইসব বিষয়গুলো ছিল। এবার দেখি এই মহাবিদ্রোহের পেছনে কিছু সামরিক কারণ। তখনকার সময় ভারতের যা অবস্থা, সেক্ষেত্রে ভারতের বেশিরভাগ মানুষজনই ছিল কৃষক। এখন এই একজন কৃষকের ছেলে বা মেয়ে সিপাহী বা মিলিটারিতে জয়েন করবে, সেটা তাদের কাছে স্বপ্ন পূরণ করার মতন ব্যাপার। আর সেই ক্ষেত্রে বহু কৃষকের ছেলে মেয়ে সিপাহী বা মিলিটারিতে ভর্তি হয়েও যায়। ফলে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেলেও ইংরেজদের বিভিন্ন কার্যকলাপে নিজেদের ভেতর একটা ক্ষোভের সৃষ্টি হয়, যেটা আলটিমেটলি গিয়ে ওই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রূপ নেয়। তো যে কারণে এই সমস্ত সিপাহী বা মিলিটারিদের ভেতর বিভিন্ন ক্ষোভের সৃষ্টি হয়, সেইগুলো একটু দেখি। ইংরেজদের সৈন্যবাহিনীতে ভারতীয় সৈন্য আর ব্রিটিশ সৈন্য এই দুই রকমই ছিল, কিন্তু ওই ব্রিটিশ সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যদের কখনোই খুব একটা ভালো সম্পর্ক ছিল না বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। ওই যে ব্রিটিশ সৈন্যরা ছিল, তারা সব সময় ওই ভারতীয় সৈন্যদের নিকৃষ্টতম জীব বলে মনে করত। এছাড়া ওই যে ভারতীয় সৈন্যরা ছিল, তাদের পদোন্নতির সুযোগ কম ছিল, মানে তাদের পদোন্নতি বা প্রমোশন হতো না, হলেও খুব কম। যে প্রমোশন হয়তো 5 বছরে হওয়ার কথা, সেই প্রমোশনটাই একজন ভারতীয় সেনার হতে হতে 15 বছর লেগে যেত। এছাড়া ওই যে ভারতীয় সেনারা রয়েছে, তাদের থাকার জন্য একটা জঘন্য পরিবেশ দেওয়া হতো। ব্রিটিশ যে সমস্ত
সৈন্যরা ছিল তাদেরকে রাখা হতো মোটামুটি 5 স্টার হোটেলের মতন একটা জায়গাতে, আর ভারতীয় সৈন্যদের রাখা হতো যেখানে আবর্জনা ফেলা হয় ওই রকম একটা জায়গা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে। ভারতীয় সেনাদের ক্ষেত্রে বেতন এতটাই কম ছিল যে কোনো একজন ভারতীয় সেনা সে যার হয়তো 15-20 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে সৈন্যবাহিনীতে তার হয়তো 15-20 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, এখন সেই পোস্টেই ব্রিটিশ থেকে একজন ব্যক্তি হয়তো যোগ দিতে এলো, মানে নতুন কর্মী, তার বেতনও ওই 15-20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তার থেকে বেশি হতো। সেনাবাহিনীতে সব থেকে নিচু যে পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্ট, সেই গ্রুপ ডি পোস্টের ভেতরেও সব থেকে নিচে যে পোস্ট, সেই পোস্টে ভারতীয়দের বেতন হতো প্রায় 60 টাকা মতো বার্ষিক। আর সেই পোস্টে যদি ব্রিটিশ থেকে কোনো একজন ব্যক্তি সৈন্য হিসাবে আসতো তাহলে তার বেতন হতো প্রায় $1080 বার্ষিক। বেতনের ডিফারেন্সটা মোটামুটি এই রকম পর্যায়ে ছিল। একদম নিচু পোস্টে ভারতীয়দের বেতন হতো বার্ষিক 60 টাকা, মানে বছরে 60 টাকা, আর একজন ইংলিশ ব্যক্তি মানে একজন ব্রিটিশ থেকে আসা ব্যক্তির বেতন হতো প্রায় $1080 টাকা। তো বেতন, পদোন্নতি এইসব দিক তো রয়েছে, এর পাশাপাশি ভারতীয় সেনাদের মানসিকভাবে খুব টর্চার করা হতো। ভারতীয় যে বিভিন্ন অভিজ্ঞ ও বয়স্ক সেনারা রয়েছে তাদেরকেও নিগার, নেটিভ, শুয়োর এই সমস্ত বলে গালিগালাজ করে অপমান করা হতো। ভারতের ভেতর যে সমস্ত সিপাহীরা রয়েছে, মানে ইংরেজ বাহিনীতে যে সমস্ত সিপাহীরা রয়েছে, তাদেরকে যদি মেইন সেন্টার থেকে দূরে ডিউটি দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউন্স দেওয়া হতো। এবার এই অ্যালাউন্সের ক্ষেত্রে যদি ভারতীয় সৈন্য হতো সেই অ্যালাউন্সের পরিমাণ হতো খুব কম, আবার অন্যদিকে যদি ব্রিটিশ সৈন্য হতো সেক্ষেত্রে তাদের অ্যালাউন্সের পরিমাণও হতো অনেক গুণ বেশি। এবার ভারতীয় সেনাদের ক্ষেত্রে এই অ্যালাউন্সের পার্থক্যটা তো ছিল, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় যে এই অ্যালাউন্সটা ভারতীয় সেনাদের থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়। অন্যদিকে ব্রিটিশ সেনাদের অ্যালাউন্স থাকতো আর ভারতীয় সেনাদের ক্ষেত্রে কোনো অ্যালাউন্সই দেওয়া হতো না। এখন ওই খ্রিস্ট ধর্ম প্রচারের প্রভাব এই মিলিটারি বা সিপাহীদের উপরেও পড়ে। মিশনারির লোকজন এই ভারতীয় সেনাবাহিনী বা সিপাহীদের ভেতরেও ধর্ম প্রচারের জন্য বিভিন্ন কাজ করতে থাকে। মিশনারির লোকজন দ্বারা এই হিন্দু, মুসলিম ও বিভিন্ন অন্যান্য ধর্ম সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য তৈরি করা হতো ওই সিপাহীদের ভেতর। সিপাহীদের তাদের নিজস্ব ধার্মিক আচার অনুষ্ঠান পালন করতে বাধা দেওয়া হতো, যেমন সিপাহীদের পুজো করতে দেওয়া হতো না, নামাজ পড়তে দেওয়া হতো না, কপালে তিলক কাটতে দেওয়া হতো না, দাড়ি রাখতে দেওয়া হতো না, মাথায় তাকিয়া পড়তে দেওয়া হতো না। এছাড়া বিভিন্ন ধর্মের লোকজন মাথায় টিক্কি রাখে, পাগড়ি পরে এবং অন্যান্য আরো বিভিন্ন ধার্মিক আচার অনুষ্ঠান মানে সেইগুলো কিছুই করতে দেওয়া হতো না। ফলে এই ভারতীয় সিপাহীদের ভেতর ধীরে ধীরে ক্ষোভের জন্ম নিতে থাকে। সেই সময় সনাতন সমাজে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্র যাত্রা করত তাহলে তিনি জাতিচ্যুত হয়েছেন, অর্থাৎ তার জাত চলে গেছে, এই রকমটা মনে করা হতো। এই অবস্থায় ইংরেজরা ভারতীয় সৈন্যদের দিয়ে সমুদ্র পথে ব্রহ্মদেশে পাঠিয়ে দিত যুদ্ধ করার জন্য। তো এই রকম বিভিন্ন কারণে ভারতের বিভিন্ন মানুষের ভেতর বিভিন্ন সময় ক্ষোভ জন্মায় এবং ধীরে ধীরে কিছুদিন পর সেগুলো ছোট ছোট বিদ্রোহের রূপ নেয়। আর সেইভাবেই 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ এই 100 বছরে বিভিন্ন কৃষক, উপজাতি, জমিদার, সৈনিক এদের সব মিলিয়ে প্রায় 100টারও বেশি বিদ্রোহ হয়, কিন্তু কোনো বিদ্রোহই সফল হয়নি। ইংরেজরা সমস্ত বিদ্রোহই দমন করে দেয়। আর ইংরেজরা যত বিদ্রোহ দমন করে তত ভারতীয়দের ভেতর একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইংরেজরা যত বিদ্রোহ দমন করে প্রত্যেক লিডারকে হত্যা করে দেয়, আর তার পাশাপাশি প্রচুর সাধারণ মানুষজনকেও হত্যা করে, মানে তাদেরকে মেরে দেয়। আর তখন থেকেই সাধারণ জনগণের ভেতর একটা ভয় চলে আসে যে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যাবে না, তাদের বিরুদ্ধে কথা বললেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের ভেতর প্রচুর ক্ষোভ জন্ম নিলেও ইংরেজদের বিরুদ্ধে কথা বলার মতন সাহস হতো না। তবে ধীরে ধীরে কিছু ঘটনা এমন ঘটে যার জন্য ভারতের সাধারণ মানুষজন বুঝতে পারে যে না, ইংরেজদেরকে হারানো সম্ভব। যেমন 1839 খ্রিস্টাব্দে আফগানিস্তানে হয়েছিল অ্যাংলো আফগান ওয়ার। এই যুদ্ধে ইংরেজরা হেরে যায়। এছাড়া ইউরোপে একটা জায়গা আছে ক্রিমিয়া, ওই ক্রিমিয়া দখল করার জন্য 1854 থেকে 56 এই 2 বছর ধরে চলেছিল ক্রিমিয়া ওয়ার। এই ক্রিমিয়া ওয়ারে ইংরেজরা খুব দুর্বল হয়ে পড়ে এবং আলটিমেটলি হেরে যায়। মেইনলি এই দুটো বড় বড় যুদ্ধে হারের খবর যখন ভারতের মানুষজন শোনে তখন তাদের মনেও একটা মনোবল তৈরি হয় যে না, ইংরেজদেরকে হারানো সম্ভব। এরপর ইংরেজদের যে সৈন্যবাহিনী ছিল তার ভেতর যে সমস্ত ভারতীয় সৈনিক ছিল বা ভারতীয় সেনা ছিল তার বেশিরভাগটাই হলো ভারতের কৃষক পরিবার থেকে আসা। এখন ইংরেজদের যে বিভিন্ন পলিসি ছিল তার ফলে ভারতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের কৃষকরা। আর ওই জন্যই ভারতীয় যে সমস্ত সিপাহী ছিল তাদের মনের ভেতর একটা ব্যক্তিগত আক্রোশ তো ছিলই। ফলে ওই ভারতীয় সিপাহীরা সবসময় একটা সুযোগে থাকতো যে কখন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়। এখন সিপাহীরা যেমন এইরকম সুযোগে ছিল, তার পাশাপাশি গ্রাম ও সমাজের মানুষজনও ওই সিপাহীদের ভরসা দিয়ে রেখেছিল যে আপনারা যদি প্রতিবাদ করেন সাথে সাথে আমরা আপনাদের সাথে চলে আসবো।
এইভাবেও সমাজের বিভিন্ন মানুষের ভেতর টুকটাক মনোবল তৈরি হতে থাকে। এরপর ভারতীয়দের মনে সবসময় একটা বিষয় খুব প্রভাব ফেলে, সেটা হলো ভবিষ্যৎবাণী। বিভিন্ন জায়গার সাধু সন্ত বা ফকিররা বিভিন্ন এরিয়াতে প্রচার করে বেড়াতো যে পলাশির যুদ্ধের 100 বছর পরে গিয়ে ভারত থেকে ব্রিটিশ শাসন অবলুপ্ত হয়ে যাবে। তো এই সমস্ত বিভিন্ন কারণে সাধারণ মানুষ বা সিপাহীদের ভেতর ধীরে ধীরে একটা ক্ষোভ জন্ম নিতে থাকে বা বিদ্রোহের মনোভাব তৈরি হতে থাকে। এই রকম অবস্থায় শুধু একটা ছোট্ট কাজের দরকার ছিল, সেটা হলো যে কোনো একজন এই বিদ্রোহটা সবে শুরু করা বা প্রতিবাদটা সবে ইংরেজদের বিরুদ্ধে শুরু করা। আর বারুদের গোদামে ছোট্ট একটু আগুন দেওয়ার মতন কাজ করে ব্যারাকপুরের সিপাহীদের প্রতিবাদ জানানো। ব্যারাকপুরে সিপাহীদের দ্বারা বিদ্রোহ জানানো, বিশেষ করে মঙ্গল পাণ্ডের দ্বারা প্রতিবাদ জানানো, এটাকেই এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট কারণ বলে ধরা হয়। তো কি ঘটে আমি একটু সংক্ষেপে বলি। ভারতে এখন যেমন বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজিমেন্ট রয়েছে, রেজিমেন্টের ভেতর বিভিন্ন ডিভিশন রয়েছে যেগুলোকে বলা হয় ইনফ্যান্ট্রি। সেই রকমই তখনকার সময়ও ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফ্যান্ট্রি ছিল। ওই ইনফ্যান্ট্রির ভেতর যেখানে ভারতীয় সৈন্যরা থাকতো তাদেরকে বলা হতো নেটিভ ইনফ্যান্ট্রি, আর যেখানে ব্রিটিশ সৈন্যরা থাকতো বা তারা প্র্যাকটিস করতো সেটাকে বলা হতো ব্রিটিশ ইনফ্যান্ট্রি। তো সেই রকমই একটা ইনফ্যান্ট্রি ছিল বহরমপুরে। বহরমপুরে ছিল 11th নেটিভ ইনফ্যান্ট্রি। এখন 1856 খ্রিস্টাব্দে ভারতে আনা হয় এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলে একটা প্রিন্সিপাল ছিল যে এতে গুলি ভরার জন্য একটা কার্তুজ থাকতো বা একটা কার্টেজ থাকতো। এইরকম এই কার্টেজের যে প্যাকেট সেটাকে দাঁত দিয়ে কেটে তারপর গান পাউডার বন্দুকে ভরে তারপর গুলি ভরতে হতো। এবার এই যে কার্টেজের প্যাকেটটা, এই প্যাকেটটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি করা হতো। ফলে এই কার্তুজ ব্যবহারে অসম্মতি জানিয়েই ওই বহরমপুরের যে সমস্ত সিপাহীরা ছিল তারা একটা প্রতিবাদ ঘোষণা করে 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি। 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি এই বহরমপুরে যে 11th নেটিভ ইনফ্যান্ট্রি রয়েছে তার সৈন্যরা ওই কার্তুজ ব্যবহারে অসম্মতি জানিয়ে একটা প্রতিবাদ ঘোষণা করে। তবে ওইখানে যে সমস্ত ইংরেজ সৈন্যরা ছিল তারা ওই প্রতিবাদকে থামিয়ে দেয়। এই সেম কারণে এখানে ব্যারাকপুরের প্রতিবাদ জানানো হয়। ব্যারাকপুরে ছিল 34th নেটিভ ইনফ্যান্ট্রি। এই 34তম নেটিভ ইনফ্যান্ট্রির একজন সেনা ওই সেনা ছাউনিতে যেখানে গুলি বারুদ তৈরি হয় সেইখানে গিয়ে একটু দেখে ফেলে যে ওই কার্তুজ কিভাবে তৈরি হচ্ছে, এবং সে সেখানে দেখে যে ওই কার্তুজ তৈরি করার সময় গরু ও শূকরের চর্বির তেল মেশানো হচ্ছে। এখন ওই সিপাহী এসে তার বন্ধুদের সাথে এই সমস্ত আলোচনা করে, আর তার বন্ধু সিপাহীদের ভেতর সিনিয়র পোস্টে ছিল মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে বিষয়টা শিওর হওয়ার জন্য তিনিও লুকিয়ে লুকিয়ে দেখেন যে হ্যাঁ ঠিক ওই রকম হচ্ছে। এখন মঙ্গল পাণ্ডে সবাইকে বলে যে ওই এনফিল্ড রাইফেল ব্যবহারে অসম্মতি জানাতে। এরপর ডেটটা আসে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ। মঙ্গল পাণ্ডে ওই সেনা ছাউনির যে দুজন কমান্ডার ছিল, লেফটেন্যান্ট বাজ আর লেফটেন্যান্ট হিউজ, মঙ্গল পাণ্ডে ওই দুজন কমান্ডারকে জিজ্ঞেস করেন যে আমি এইরকম খবর পেলাম যে ওই কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো হচ্ছে। এই ঘটনার সত্যতা নিয়ে মঙ্গল পাণ্ডে ওই লেফটেন্যান্ট বাজ আর লেফটেন্যান্ট হিউজকে প্রশ্ন করে, কিন্তু ওই বাজ আর হিউজ মঙ্গল পাণ্ডের ওই কথা অস্বীকার করে এবং বলে যে এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং গুজব। মঙ্গল পাণ্ডে এরপর আরো বেশ কয়েকবার তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করে, কিন্তু তারা প্রত্যেকবারই সেটা অস্বীকার করে। ফলে আলটিমেটলি মঙ্গল পাণ্ডে রেগে যায় এবং রেগে গিয়ে ওই লেফটেন্যান্ট বাজ আর লেফটেন্যান্ট হিউজ এদের দুজনকে গুলি করে হত্যা করে দেয়। এই ঘটনায় ওই ব্যারাকপুরের ইংরেজ বাহিনী মঙ্গল পাণ্ডেকে ধরে ফেলে এবং ব্যারাকপুরের ওই সেনা ছাউনিতে সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় 8ই এপ্রিল 1857 এই ডেটে। এখন মঙ্গল পাণ্ডের এই ফাঁসির ঘটনার খবর সারা দেশ জুড়ে ছড়িয়ে যায় এবং ভারতের ভেতর যেখানে যে সমস্ত সিপাহীরা রয়েছে তাদের প্রত্যেকের ভেতরেই একটা প্রতিবাদের আগুন জ্বলে যায়। 29শে মার্চের এই ঘটনার পর 24শে এপ্রিল এখানে মিরাটে যে সেনা ছাউনি ছিল সেই সেনা ছাউনির ভারতীয় সৈন্যরা ওই টোটকা বা ওই কার্তুজ ব্যবহারে অসম্মতি জানায় এবং একটা ছোটখাটো প্রতিবাদ জানায়। ইংরেজ বাহিনী ওই প্রতিবাদ দমন করে দেয়। প্রায় 90 জন ভারতীয় সৈন্য এই প্রতিবাদ জানিয়েছিল। ইংরেজরা ওই 90 জনকে ধরেই জেলে বন্দী করে দেয় এবং ওই 90 জনের ভেতর 5 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এবং ওই যে বাকি 85 জন সৈন্য তাদেরকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর 3রা মে এইখানে হচ্ছে অবধ। অবধে ছিল 7th নেটিভ ইনফ্যান্ট্রি। 1857 খ্রিস্টাব্দের 3রা মে অবধের এই 7th নেটিভ ইনফ্যান্ট্রি তারা ওই এনফিল্ড রাইফেল ব্যবহারে অসম্মতি জানায় এবং ছোটখাটো একটা প্রতিবাদ তৈরি করে। তবে ইংরেজরা ওই প্রতিবাদ থামিয়ে দেয়। এইরকম বিভিন্ন জায়গায় ছোটখাটো বিভিন্ন প্রতিবাদ হয়। মিরাটে প্রতিবাদ হয়েছিল 24শে এপ্রিল। 24শে এপ্রিল প্রতিবাদ হওয়ার পর ওই প্রতিবাদে ওই যে বললাম যে 90 জনকে গ্রেপ্তার করা হয়, তারপর 85 জনকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, 5 জনকে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনায় মিরাটের অন্যান্য যে সমস্ত ভারতীয় সৈন্যরা ছিল তারা আরো বেশি ক্রুদ্ধ হয়ে যায় এবং তারা
তারা পরিকল্পনা করে যে আমরা এরকম ওপেন চিন্তা ভাবনা করলে হবে না, আমাদেরকে সিক্রেটলি কাজ করতে হবে। এবং এই সিক্রেটলি বিভিন্ন কাজ করার ফলে তারা একটা ডেট ফিক্স করে 30শে মে। তারা ঠিক করেছিল যে 30শে মে সমস্ত সৈন্যবাহিনী মিলে ইংরেজদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা হবে। কিন্তু তার আগেই 10ই মে তারা প্রতিবাদ জানায় এবং মিরাটের যে সেনা ছাউনি আছে সেটা দখল করে নেয়। তারপর এই মিরাট থেকে দিল্লি যায়। দিল্লিতে ছিল বাহাদুর শাহ দ্বিতীয়, তাকে এই সিপাহীদের বিদ্রোহ করার জন্য নেতৃত্ব দেওয়ার কথা বলা হয়। এবং তারপর এই দিল্লি থেকে বিশাল আকারে বিদ্রোহের সূচনা হয় এবং তারপর লখনৌ, কানপুর, ঝাঁসি এই সমস্ত বিভিন্ন জায়গায় বড় আকারের বিদ্রোহ ধারণ হয়। তো মিরাট থেকে কিভাবে সৈন্যবাহিনী দিল্লিতে আসে, তারপর বাহাদুর শাহের সাথে কিরকম কি কথাবার্তা হয়, কিভাবে বিভিন্ন জায়গায় এই বিদ্রোহটা ছড়ায়, কোন জায়গায় কি অবস্থা তৈরি হয়, কি পরিস্থিতি তৈরি হয়, কোন জায়গায় কোন ইংরেজ সেনাপতি কিভাবে বিভিন্ন জায়গার বিদ্রোহ দমন করে দেয়, সেই সব নিয়েও একটা বিস্তারিত বিষয় রয়েছে, যেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে তোমাদের বলবো। তো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পেছনের বিভিন্ন কারণ নিয়ে মোটামুটি এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।